আমরা আজকে যে দুইটি চ্যাপ্টার করব সেটি হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এটি একই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে কিন্তু দুটি আলাদা আলাদা চ্যাপ্টার, একটি সমান্তর এবং একটি গুণোত্তর। আমরা নবম দশম শ্রেণীতে যারা এই চ্যাপ্টার দুটি করেছি সেখানে আলাদা আলাদা ভাবে দুটি চ্যাপ্টার ছিল। তো আমরা প্রথমে সমান্তর ধারা দেখি। সমান্তর ধারা, আচ্ছা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই। ভাইয়া, দেখা যায়। ওকে। আচ্ছা, সমান্তর ধারা কাকে বলে কেউ বলতে পারবেন? সমান্তর ধারা কাকে বলে? পরপর দুটি ধারার পার্থক্য আহ, যদি সমান হয়, তাকে হ্যাঁ, সমান্তর ধারা বলি। হ্যাঁ, দুইটি ধারার পরপর দুইটি পদের পার্থক্য যদি একই হারে কমে বা বৃদ্ধি পায় তাহলে সেটা হবে সমান্তর ধারা। যেমন আমি যদি এখানে লিখি 5+7+9+11+13 ডট 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 এন সংখ্যক পর্যন্ত, এখানে দেখেন আমাদের প্রত্যেকবার কত বৃদ্ধি পেয়েছে। প্রথমে 7 ছিল, 7 5 থেকে বৃদ্ধি পেয়েছে 2, তারপরে 7 থেকে 9 হয়েছে, বৃদ্ধি পেয়েছে কত? 2। তারপরে 9 থেকে 11 হয়েছে, তার মানে 11-9 = 2। প্রত্যেক ক্ষেত্রে দেখেন এখানে 2 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যদি কোনো ধারা একই হারে বৃদ্ধি পেতে থাকে বা দুইটি পাশাপাশি দুইটি পদের যে পার্থক্য সেটি সবসময় একই থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। আমাদের এখানে খুব বেশি সূত্র প্রয়োজন নাই, মিনিমাম দু একটা সূত্র আমাদের প্রয়োজন পড়বে। সেটা যেমন এরকম হতে পারে যে কোনো একটি ধারার যদি আমরা তম পদ বের করতে চাই, তম পদ, অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। সমান্তর ধারা তম পদ এর সূত্র হচ্ছে a+n−1 ইন্টু ডি, যেখানে এ সমান প্রথম পদ, এ প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এখানে আমরা তো তম পদ বের করছি, সেই মানটাই হচ্ছে এখানে এন, এন হচ্ছে তম পদ, তম পদ। এটি হচ্ছে একটি আমাদের কিন্তু সূত্র। তাহলে মানে শেষ পদ আমরা না। যদি একটি ধারা এরকম লিখি, পাগল হয়ে এক গেলে যোগ তুমি। পাঁচ যোগ 9+13, আমাদের এটি যদি একটি ধারা হয়, এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটি আমরা কি করে বুঝবো? এটি বোঝার একটা উপায় হচ্ছে যে সমান্তর ধারার ক্ষেত্রে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময় সমান হবে। পাশাপাশি দুইটা পদের যে পার্থক্য সেটি সবসময় সমান হবে। 5 এবং 1 এর মধ্যে পার্থক্য কত? 4। 9 এবং 5-এর মধ্যে পার্থক্য কত? 4। 13 এবং 9-এর মধ্যে পার্থক্য কত? 4। প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য সমান থাকবে, প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য সমান থাকবে। এটা যদি হয় তাহলে সেটি হবে সমান্তর ধারা। আর এই সমান্তর ধারার প্রথম যে পদ সেটিকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই পদের ক্ষেত্রে এ সমান কত হবে বলেন তো? এ সমান 1 হবে। এক্ষেত্রে সাধারণ অন্তর ডি সমান কত হবে? 4। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ আমরা বিয়োগ করব। 5-1 মানে 4। ঠিক আছে, তাহলে এ এবং ডি কাকে বলে এটিকে আমরা বুঝতে পারলাম।
জি স্যার। ওকে। এখন কোন একটি সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে এই পদের এন সংখ্যক, অর্থাৎ এই ধারার এন সংখ্যক পদের সমষ্টির একটি সূত্র আছে। এন সংখ্যক পদের সমষ্টি, এর একটি সূত্র আছে। এই সূত্রটি হচ্ছে সমষ্টি এস, সামেশন এস সমান এন ভাগ টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটি হচ্ছে আমাদের সূত্র। সামেশন বা সমষ্টি এস সমান এন ভাগ টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এন মানে হচ্ছে এন তম পদ, এ হচ্ছে প্রথম পদ, এবং ডি হচ্ছে সাধারণ অন্তর। আমাদের মোটামুটি এই হচ্ছে সূত্র। আর একটা সূত্র আমরা এর আগেও জানতাম, সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। সেটি হচ্ছে সমষ্টি সমান, আমাদের একটা সূত্র ছিল, সমষ্টি সমান একটা সূত্র ছিল যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম যোগ শেষ ভাগ দুই গুণ পদ সংখ্যা। এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে, এবং সেই সংখ্যাগুলো সেক্ষেত্রে ধারাবাহিক হতে হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্র। তাহলে আমরা যদি একটা অঙ্কের প্র্যাকটিস করি, অঙ্কের প্র্যাকটিস করলে আমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে প্রথমে একটা অঙ্ক দেখি। ধারাটির দশম পদ কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে আমাদের অপশন দেয়া আছে। এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি? স্যার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্র দিয়ে। আচ্ছা, এখানে আমাদের সরাসরি দশম পদ চেয়েছে, তাই না? আমরা এন তম জি। পদের সূত্র জানতাম, এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের দশম পদের সূত্র কি হবে? সেক্ষেত্রে আমাদের দশম পদের সূত্র হবে এ প্লাস 10 মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ডি, সাধারণত তাই না? ডি। হ্যাঁ, সাধারণত ডি। আমাদের এই যে পদ আছে, এই পদের এ কত? এ টু। হচ্ছে 2 প্লাস, এখানে এটা বিয়োগ করলে 9 থাকছে। আর ডি এর মান কত? এই দুইটা পার্থক্য কত? দুই 4 স্যার। বিয়োগ 2, 2। তাহলে এখানে তাহলে কত 20 হচ্ছে? 2, হচ্ছে। 9 দুগুণ 18 সমান কত? 20, যেটি আমাদের অপশন বি এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এটি যে একটি সমান্তর ধারা ছিল, সেটি আমরা কি করে বুঝলাম? স্যার এখানে তমপদ সমান্তর ছিল থাকে মানে স্যার, তমপদটাকে এখানে আমরা তো প্রত্যেকটা দেখেন সূত্রগুলো পার্থক্য 2। শুনছি। হ্যাঁ, এখানে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য 2। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 থাকে। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে একই রকম পার্থক্য আছে, এজন্য এটি একটি সমান্তর ধারা ছিল। আচ্ছা, অঙ্কটি কি ছোট মনে হচ্ছে, কিন্তু অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগে বেশ কয়েকটি পরীক্ষায় পড়েছে। আর জীবন বীমা কর্পোরেশনের একটি পরীক্ষায় 2021 সালে পড়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের একটি পরীক্ষায় পড়েছে হচ্ছে 2018 সালে। আচ্ছা, তো আপনারা একটা অঙ্ক করতে দিই, এই অঙ্কটি আপনারা নিজে করেন। 1 যোগ 5 যোগ 9 যোগ 13, ডট ডট 15তম পদ, 15তম পদ সমান হোয়াট? এখানে আমাদের কতগুলো অপশন দেওয়া আছে। এই অঙ্কটি আপনারা নিজেরা করেন তো। 65, এই অঙ্কটি আপনারা নিজেরা করেন। জি ভাইয়া, করতে পেরেছি। পেমেন্টটা একদম হুবহু একই রকম, দেখে দেখে করেন আগেরটার মতো করে।
দেখেন এখানে আমাদের এ কত, প্রত্যেক ক্ষেত্রে দেখেন এখানে পার্থক্য কত আছে, 4 আছে। এ সমান 1, বি সমান 5 - 1 মানে 4। আর এখানে তো আমাদের 15তম পদ বের করতে হবে, তাহলে 15তম পদের সূত্র কি ছিল? এ প্লাস 15 - 1 × ডি, তাই না? এখানে আমাদের এ হচ্ছে 1, 14, ডি হচ্ছে 4। তাহলে 4 × 14 = 56 যোগ 1 সমান 57, যেটি অপশন সি এর সাথে ম্যাচ করে। ডোর নিয়ে। ওকে, এটা কি আমরা বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আমরা একটি অঙ্ক দেখি। এই অঙ্কটি হচ্ছে 37তম বিসিএস এর একটি অঙ্ক, একটু ব্যতিক্রম ভাবে দেয়া আছে অঙ্কটি। বুঝি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, হ্যাঁ, আমি ফোনটা একটু পিক করে নি, কেমন? ওকে, আমরা দেখি একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং আহ 6তম পদটি 52 হলে 15তম পদ কত হবে? এটি হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের কতগুলো অপশন দেওয়া আছে এখানে। এ একটা অপশন, এখানে দেওয়া আছে 140, বি অপশনে আছে 142, সি অপশনে দেওয়া আছে 148 এবং ডি অপশনে দেওয়া আছে 150। ব্যাস, এই হচ্ছে আমাদের তথ্য। এখান থেকে আমাদের রেজাল্টটি বের করতে হবে। একটি সমান্তর অনুক্রম যেখানে সাধারণ অন্তর 10 দেয়া আছে, তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে বলেন তো? ডি সমান দেয়া আছে 10 এবং এখানে 6তম পদ দেয়া আছে। 6তম পদ কত? 6তম পদটি হচ্ছে 52। তাহলে এখানে 6 যে পদ, এটি আছে হচ্ছে 52। এখানে আমাদের 15তম পদটি বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটি আমরা কি জানতাম বলেন তো? সূত্রটি হচ্ছে A plus n-1 × d। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি, এটি ছিল আমাদের সূত্র। তো এখন এখানে এ নাই। এখানে আমাদের 6তম পদটি কত দেয়া আছে? 52, তাই না? শর্তানুসারে তাহলে এখানে
এই এন এর পরিবর্তে কত ভাইয়া লিখতে পারি আমরা? এখানে 6 লিখতে পারি। এটি ভাইয়া মূলত হবে দ্বিতীয় লাইনে যে, তাহলে আমাদের এর মানে এখানে দেয়া নেই, এন হচ্ছে 6 আর ডি এর মান হচ্ছে 10। এটা সমান কত? 52। তাহলে এখান থেকে আমরা কত পাবো? তারপর উইন্ডোজ আছে। তো ডি এর মান এখানে 10 দেয়া আছে আমাদের, তো আমরা 10 এখানে লিখে দিতে পারি। তাহলে এ প্লাস এখানে 5, 5 দশে 50। অতএব এ সমান কত হচ্ছে? 52 মাইনাস 50 সমান 2। তাহলে এখন এখানে দেখেন আমরা কি কি পেয়েছি। এখানে আমাদের বি সমান 10 দেয়া আছে, এ সমান দেয়া আছে কত? 2। তাহলে এখান থেকে আমরা 15তম পদ বের করতে পারবো না? 15তম পদ সমান কত হবে? এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু বি। এবার এর মান তো আমরা বের করে নিলাম, এটা ছিল 2 প্লাস 14 গুণ 10। 10 14 কত? 140 আর 2 142। অঙ্কটি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু লিখিত পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। তখন আমাদের ধারা দিয়েছিল, সেটা আমরা বের করছিলাম, কিন্তু এখানে সরাসরি ধারা নিয়ে দেয়া নেই, কিছু তথ্য দেয়া আছে। একটি সমান্তর অনুক্রম, অনুক্রম এবং ধারা একই কথা। অনুক্রম এবং ধারা একই কথা। তাহলে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ডি দেয়া আছে এখানে, এবং 6তম পদ দেয়া আছে হচ্ছে 52। 6th পদ আছে কত এখানে? 52। তো এখানে আমাদের এ মিসিং, আমরা এ বের করব। তো আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর যেহেতু এটা আমাদের 6তম পদ দেয়া আছে, তাহলে এখানে 6 লিখলে এটা সমান লিখতে পারি 52। ওকে, এখানে 5 10 50। তাহলে এ সমান থাকছে 52 বিয়োগ 50 সমান 2। এবার আমাদের বাকি যে সূত্রটি ছিল 15তম পদের জন্য, এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, এখানে এ এর মান 2 বের করে নিয়েছি, এখানে 14, ডি এর মান 10। তাহলে 10 14 140 আর 2 142। ঠিক আছে। আমরা কি কেউ কোনো প্রশ্ন করতে চাই? আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আমরা আরেকটি একটু ব্যতিক্রম অঙ্ক দেখি। হ্যাঁ, তোমার কাছে দিয়ে আমাদের যাদের রুমে কথা চলছে, আমরা তারা একটু মিউট করে রাখি। তারপর কি সমস্যা? রুমে কথা হলে আমরা আনমিউট না রাখি। এই কাগজটা ঠিক আছে। মেডিকেল যাবি, ঢাকা যাওয়ার জন্য রেডি ছিলাম একেবারে। আমাদের প্রশ্নটি হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, এই ধারাটির কততম পদ 302 হবে? এবার আমাদের এখানে উত্তরগুলো দেওয়া আছে। 60তম, বি নাম্বার হচ্ছে 70তম, সি নাম্বার হচ্ছে 90তম, এবং ডি নাম্বার হচ্ছে 100তম। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের একটি ধারা দেয়া আছে, এই ধারাটির কততম পদ 302 হবে? এই অঙ্কটি কি আমরা কেউ করতে পারবো? জি স্যার।
দেখেন তো আমাদের এখানে শেষটা কি কি দেয়া আছে। আমাদের এখানে দেয়া আছে হচ্ছে এই যে প্রথম পদ এ দেয়া আছে, এর সমান কত, 5। এরপরে সাধারণ অন্তর ডি দেয়া আছে, ডি কত, 8 - 5 মানে হচ্ছে 3। এখন ধারাটির কততম পদ 302 হবে, এটি আমাদের বের করতে হবে। তো সেই পদটি আমরা জানি না। ধরি ধারাটির তম পদ 302 হবে, 302 হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি যে এ প্লাস তম পদ ধরে নিয়েছি n - 1 ইন্টু ডি সমান 302। এই লাইনটা আমরা ঠিক বুঝতে পারিনি। আমার যে তথ্য দেওয়া আছে এবং যেটুকু আমি ধরে নিয়েছি এখান থেকে এই ইকুয়েশন ফরমেশনটা, এটুকু কে বুঝিনি, এটুকু বুঝলে এটুকু আমরা পেরে যাবো, বাকিটুকু শুধু হিসাব মাত্র। এই অংশে কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার মান বসিয়ে দিয়ে জাস্ট এন এর মান বের করবো, তাহলেই হয়ে যাবে। এ সমান হচ্ছে 5। এবার এন সমান আমরা জানি না, এন এর মান বের করব n - 1, কিন্তু এখানে ডি দেয়া আছে কত, এখানে ডি দেয়া আছে হচ্ছে 3 সমান 300। তাহলে এখানে থাকছে n - 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 302 - 5। এটা বিয়োগ করলে কত হবে? n - 1 297। সমান 297। পরের লাইনে কি হবে? 3 এখানে যে ভাগ হয়ে যাবে, তাই না? এখানে যেহেতু 3 গুণ ছিল, পরের লাইনে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারবো। 3 নং 27, 2 থাকছে, 3 নং জি ভাইয়া 27, 99 99। আসবে। 99। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n - 1 সমান 99। এবার 1 ডান পাশে যে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে 99 যোগ 1 মানে 100। তাহলে এই ধারাটির 100তম পদ হবে কত? 100তম পদের মান 302। হবে 302। 2। তো আমাদের অপশনে 100তম পদ দেয়া আছে, অপশন ডি। ঠিক আছে। স্যার আমরা শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর্যোগ 1 দিয়ে এভাবে তো করতে পারি অঙ্কটা, তাহলে স্যার ছোট হয় একটু। এই অঙ্কটি, তাই না? জি স্যার। এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারতাম আপনি বলেন, আমি সেই তথ্যগুলো লিখি। স্যার শেষ পদ, স্যার আমরা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ, স্যার এখানে তো শেষতম কততম পদ, শেষ পদ তাহলে 302 আসছে। আর হচ্ছে প্রথম পদ 5, সাধারণ অন্তর 3 মানে বাই এখানে 3। হ্যাঁ, এখানে আমাদের শেষ পদ আসছে 302, আর প্রথম পদ হচ্ছে 5। স্যার ভাগ সাধারণ অন্তর। ধরন অন্তর হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে n তম পদের মান হতো হচ্ছে a প্লাস, এটা না তারপরে স্যার কিভাবে করতাম? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। শেষ পদ মাইনাস প্রথম পদ, পদ সংখ্যার সূত্র দিয়ে আর কি। পদ সংখ্যার সূত্র। সাধারণ অন্তর যোগ 1। জি স্যার। আচ্ছা, এটি হচ্ছে কততম পদ সেই ক্ষেত্রে, তাই না? জি স্যার। এটি হচ্ছে পদ সংখ্যা বের করার একটি সূত্র। আচ্ছা, আমরা এই সূত্রটি যদি আমাদের মনে থাকে সূত্র ধরে করব, যদি সূত্রটি মনে না থাকে তাহলে আমরা নিয়ম অনুযায়ী করব। ঠিক আছে। এই সূত্রটি যদি আমাদের ওই মুহূর্তে মনে থাকে আমরা সূত্র ধরে করব, সূত্র মনে না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো করে করতে থাকবো। এখন এই অঙ্কটি আরেকটা শর্টকাটে আমরা করতে পারতাম। সেটি হচ্ছে আমরা এখান থেকে অপশন টেস্ট করতাম। অপশন টেস্ট করে কিভাবে করতাম দেখেন, আমাদের এ প্লাস n - 1 ইন্টু ডি, এই মানটা 302 হতে হবে। তো কোন মানের জন্য এটি 302 হয়, আমরা ছোট্ট করে সূত্রটি এখানে লিখে রাখতাম। এর মান হচ্ছে 5 যোগ
n-1, আমরা এখান থেকে যে কোনো একটি মান হয়তো ধরে নিতাম। আমরা ধরলাম যে মাঝামাঝি 70 ধরলাম। তাহলে এখানে 70 - 1 ইন্টু ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3, তাই না? এবার এই মান দেখি এখানে আমাদের কত আসে, 5 যোগ এখানে থাকছে কত, 69 গুণন 3। এখন দেখেন আমাদের এখানে মান হতে হবে কত, 302। আমরা 69 সাথে 3 গুণ করে 5 যোগ করলে কি 302 হবে? হবে না, আমার গুণ করে দেখার দরকার নেই। আমি এখানে জাস্ট আমার কমন সেন্সটা অ্যাপ্লাই করে দেখবো। তো আমাদের 70 দিয়ে হচ্ছে না, তাহলে এবার দেখি 90 নিলে হয় কি না। তাহলে 90 - 1, এই যে এটুকু, কিন্তু 3, এখানে যোগ থাকছে 5। এখানে দেখেন হচ্ছে না, 90 থেকে 89 এর সাথে 3 গুণ করলে, তার সাথে 5 যোগ করলে 300-র কাছাকাছি হয় না। আমাদের এখানে শর্ত হচ্ছে 302 হতে হবে, তার মানে এমন সংখ্যা হতে হবে যেটা 3 দিয়ে গুণ করলে প্রায় 300 হয়ে যায়। তার মানে কি, 90 দিয়েও যেহেতু হচ্ছে না, 70 দিয়েও হচ্ছে না, তার মানে আলটিমেটলি 60 দিয়ে তো হওয়ার কোনো সুযোগই নেই, যেহেতু আমার 90 দিয়ে হচ্ছে না, তার মানে হবে কত, 100 দিয়ে। এটি হচ্ছে শর্টকাট। মানে এই যে, এই আমরা একটা সূত্র দিয়ে যেটি করলাম না, পদ সংখ্যা বের করার যে সূত্র, এই সূত্রটি হচ্ছে পদ সংখ্যা সমান। এখন এই সূত্রটি আমাদের হয়তো অনেকের মুখস্থ নাও থাকতে পারে। মুখস্থ থাকলে খুবই ভালো, খুব দ্রুত হয়ে যাবে অঙ্কটি। আর যদি এই পদ সংখ্যা সূত্রটি মুখস্থ না থাকে, তাহলে আমরা যে নিয়মটা জানি, নিয়মের মাধ্যমে করলেও হবে। এবং নিয়ম বাদ দিয়ে করতে চাইলে এই যে আমরা এখান দিয়ে অপশন টেস্ট করব, শর্টকাট যেটি, অপশন টেস্টের মাধ্যমে। আচ্ছা, এই অপশন টেস্ট যেটা করলাম শর্টকাট, এটিকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। আর সূত্রটি মনে থাকলে সূত্র দিয়ে করবো, হ্যাঁ এটি একটি সূত্র। আচ্ছা, আমরা তাহলে এবার অন্য একটি নিয়মের অঙ্ক করি। এখন আমাদের কিছু কিছু প্রশ্নে সরাসরি পদ সংখ্যায় চেয়ে বসতে পারে, সেক্ষেত্রে আমরা ওই সূত্রটি অ্যাপ্লাই করব। যেমন এখানে একটা প্রশ্ন আমরা দেখি, 20, 25, 30, ডট ডট 140, এই ধারাটিতে মোট কতগুলো পদ আছে? পদ সংখ্যা ইজ ইকুয়াল টু হোয়াট? এটি আমাদের একটি ধারা। এই ধারাতে, এই ধারাটিতে মোট কতগুলো পদ আছে, এটি যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে পদ সংখ্যা সমান এই যে আগে সেই সূত্র, শেষ পদ 140 মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর। এর অন্তর কত, 5, তারপরে যোগ 1। এখানে কত থাকছে, 120/5 যোগ 1 সমান 5, 2 × 10, 5 × 24, 120 যোগ 1 সমান 25। তার মানে এই ধারাটিতে মোট 25টি পদ আছে। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্ক দেখি। এখন কিছু অঙ্ক আহ গড় অধ্যায় নামে একটি অধ্যায় আছে, সেখানেও কিছু অঙ্ক থাকে। সেই অঙ্কগুলো অনেকগুলো আবার ধারার মতো করেও করা যায়, এখানে দুই ভাবে অ্যাপ্লাই করা যায়। আমরা এরকম একটি অঙ্ক দেখি, 15 থেকে 75 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? গড়, আমাদের কিছু অপশন দেওয়া আছে এখানে, 55, 65, 45, 75। এই হচ্ছে আমাদের প্রশ্ন, 15 থেকে 75 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? আমরা কি অঙ্কটি করতে পারবো? জি স্যার। আমি বলেছি এই সূত্রটি শুধুমাত্র ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, n × n+1/2।
এখানে আমাদের শেষ পদ কত? 75। 75। এখান থেকে আমরা শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এখানে আমাদের পদ সংখ্যা কত? 60টি আছে না? জি স্যার। 75-এর সাথে 15 যোগ করলে কত হয়? 90। 90। ও সরি, এখানে তো আমাদের সমষ্টি চাইনি, আমাদের এখানে শুধুমাত্র গড় চেয়েছে। আমি যেটা লিখেছি এটা সমষ্টির সূত্র। গড় হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, যা থাকবে সেটি হচ্ছে আমাদের গড়। এই সূত্রটি প্রযোজ্য শুধুমাত্র ক্রমিক সংখ্যার ক্ষেত্রে। ক্রমিক সংখ্যা বাদে অন্য সংখ্যা হলে এরকম হবে না, ঠিক আছে? এই জি যেখানে দেখেন স্যার। বলা আছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, বা শেষ পদ যোগ প্রথম পদ একই কথা, ভাগ 2। এটি প্রযোজ্য হবে শুধুমাত্র ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, আদারওয়াইজ এটি প্রযোজ্য হবে না। আর যদি সমষ্টি হয়, এই যে সূত্রটি আমি কেবলমাত্র লিখলাম, যদি সমষ্টি বের করতে হয় তাহলে আগের ওই সূত্রটি প্রযোজ্য হবে। যেমন এখানে একটু অঙ্ক দেখি আমরা। Suppose এখানে 13 ইজ ইকুয়াল টু, এটি একটি প্রশ্ন, 1 2 3 4 5 6 ডট ডট 30 পর্যন্ত এর সমষ্টি কত, সবগুলো যোগফল কত হবে? সেক্ষেত্রে আমাদের সূত্রটি কি থাকবে? প্রথমে গড় বের করতে হবে, গড় গুণ মোট পদ সংখ্যা। এখানে আমাদের পদ সংখ্যা কত আছে? টোটাল 30টি পদ আছে 1 থেকে 30 পর্যন্ত। তাহলে গড় হবে 30 যোগ 1 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা 30। তাহলে এখানে কত হচ্ছে? 31 ভাগ 2 গুণন 30, 15। 15 1 15, 5 হাতে থাকে কত? 1, সুতরাং 45 আর 1 46, 665। ঠিক আছে। আমরা আরেকটি প্রশ্ন দেখি। এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট x স্কোয়ার এর মান কত? আমাদের কতগুলো অপশন দেওয়া আছে, এ অপশন, বি অপশন, সি অপশন এবং ডি অপশন। তাহলে এর মান কত হবে বলেন তো? এটি মূলত এখানে সরাসরি দেখেন একটা সূত্র দেওয়া আছে, এ 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 এক্স পর্যন্ত। এখন এর সূত্র হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে, অর্থাৎ আমাদের যে শেষ পদটি থাকবে সেটির জন্য
শেষ পদ ইন্টু শেষ পদের সাথে এক যোগ করতে হবে ইন্টু শেষ পদের সাথে 2 গুণ করে এক যোগ করতে হবে, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু 2x+1 ডিভাইডেড বাই 6, এটি হচ্ছে আমাদের সূত্র। এই মানটি সরাসরি এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এর বাইরে যখন অন্য কোনো প্রশ্ন থাকবে তখন আমরা এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করব। এখন আমাদের এখানে এরকম ডট ডট যদি এখানে 15 হইতো, এখানে যদি 15 স্কোয়ার হতো, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করতাম? এই অঙ্কটি এই সূত্রে মান বসিয়ে করতাম। তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের এখানে কত আসবে? এখানে এক্স এর পরিবর্তে কত লিখবো? 15। তাহলে 15 ইন্টু 15 যোগ 1 ইন্টু এই যে 2 ইন্টু 15, 2 ইন্টু 15 যোগ 1 ভাগ 6। এখানে হিসাব করে আমাদের যা আসতো সেটি হতো উত্তর। তাহলে 15 গুণন 15 × 1 16 গুণন 15 2 30 আর 1 31 ভাগ 6। এখানে কত আসে? আহ 3 5 15, 3 2 6, 8 2 16, তাহলে 5 8 40 গুণ 31, 0 4 অক্ষে 4, 3 4 12, 1240 উত্তর হইতো। স্যার আমার ঠিক একটা কথা আছে, ছিল। হ্যাঁ প্লিজ। স্যার তাহলে কি আমরা এটা মানে সূত্র মনে মনে রাখবো স্যার? এই পুরোটা অপশন, এ নাম্বার অপশনটা, এটা পুরোটা সূত্র, এটা মনে এটা রাখার ব্যাপার। পুরোটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। এরকম কোনো অঙ্ক থাকে এবার সরাসরি এই সূত্র দিয়ে করবে, মাঝে মাঝে সূত্রটাও চেয়ে বসে। এই যে সূত্রটা আপনাদের দেখালাম, এটি 31তম বিসিএস এর একটি প্রশ্ন, জনতা ব্যাংকে একটি পরীক্ষায় 2016 সালে এসেছে। একটিবারে একটি খামার সুপার ফিল্ড সুপারভাইজার পরীক্ষায় 2018 সালে আসছে, হ্যাঁ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এইভাবে সূত্র চেয়ে বসে, এবং এর বাইরে অঙ্ক মাঝে মাঝে আসে এই সূত্র দিয়ে। যেমন আরেকটি অঙ্ক যেমন আছে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটি প্রযোজ্য হবে শুধুমাত্র ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, শুধুমাত্র ক্রমিক সংখ্যার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এই যে এই প্রশ্ন যেটি দেখলাম, এটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষায় 2021 সালে এসেছে। তারপরে ল্যাবরেটরি সহকারী একটি পরীক্ষা 2021 সালে আসছে। এখানে আমাদের কতগুলো অপশন দেওয়া আছে। আমরা কি অঙ্কটি করতে পারবো না? এই অঙ্কটি করার জন্য সূত্র কি ছিল? জি স্যার, পারবো স্যার। n ইন্টু n n ইন্টু প্লাস ওয়ান 1 2n+1 ডিভাইডেড বাই 6। এখানে আমাদের n এর মান কত? 50। তাহলে 50+1, 50 × 100 যোগ 1 ডিভাইডেড বাই 6, এটা হিসাব করলে যা হয় সেটি হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটি সূত্র মনে রাখতে হবে, যে সূত্র দিয়েও মাঝে মাঝে অঙ্ক আসে এবং মাঝে মাঝে সরাসরি সূত্রটি দিয়ে বসে। আমরা যেমন বর্গের একটি সূত্র করলাম, এরকম ঘন ফলেরও একটি সূত্র আছে। এরকম ঘনফলেরও একটি সূত্র আছে, ইজ ইকুয়াল টু হোয়াট? এর সূত্রটি হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটি হচ্ছে সূত্র। সরাসরি এই সূত্রটিও মাঝে মাঝে চেয়ে বসে। তো এখানে যদি আমাদের একটি প্রশ্ন এরকম থাকতো, এটি আমাদের সূত্র দেওয়া আছে। এখন যদি আমাদের প্রশ্নটি এমন হইতো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 20 কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? সেক্ষেত্রে আমরা এই অঙ্কটি কিভাবে করতাম? এই অঙ্কটি করতাম হচ্ছে 20 × 20+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, পুরোটা স্কোয়ার। তাহলে এখানে কত হইতো? 10 2 20, তাহলে 10, আর এখানে 20 আর 1 21 স্কোয়ার, মানে 31 এর স্কোয়ার। 31 এর স্কোয়ার করলে কত হয়? 31 গুণ 31, যা হবে তাই। 961।
900 ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমাদের মোটামুটি এইগুলোই হচ্ছে সমান্তর ধারা। এখন আমরা গুণোত্তর ধারা দুই একটি অঙ্ক দেখব। সমান্তর ধারা হচ্ছে যে আমরা বলেছি যে একটি পদ থেকে তার পরের পদ এবং তার পরের পদ, আমরা যতগুলো পদ অতিক্রম করব প্রত্যেক ক্ষেত্রে এটা পার্থক্য হবে এবং সেই পার্থক্য কি হবে, সব ক্ষেত্রে সমান থাকবে। যেমন এখানে আমরা প্রথমে যেমন দেখেছিলাম 1, 3, 5, 7, 9 ডট ডট ডট। এই ধারাটি ছিল হচ্ছে সমান্তর ধারা, কারণ এখানে প্রত্যেক ক্ষেত্রেই পার্থক্য কি ছিল, ইকুয়াল ছিল, দুই করে পার্থক্য ছিল, প্রত্যেক ক্ষেত্রে দুই করে পার্থক্য ছিল। এবার গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে হচ্ছে গুণোত্তর ধারা, এটির ইংরেজি নাম হচ্ছে জিওমেট্রিক, বা জিওমেট্রিকের বাংলা করলে কি হয়? ভাই উপরের ম্যাথটাকে আবার একটু বোঝানো যাবে? পরেরটা, আচ্ছা আমরা বলেছি যে সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা হচ্ছে যে পূর্ববর্তী পদ থেকে, সরি, পরবর্তী পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করা হয় তাহলে যে মান আসবে সেটি সব ক্ষেত্রে সমান থাকবে। পরবর্তী পদ, এটি হচ্ছে একটি পদ, এক হচ্ছে একটি পদ, এর পরবর্তী পদ কত? 3। এক একটি পদ, এর পরবর্তী পদ হচ্ছে 3। তাহলে 3 থেকে তার পূর্ববর্তী পদ অর্থাৎ 1 বিয়োগ করলে 2। 5 একটি পদ, এর পূর্ববর্তী পদ কত? 3। অর্থাৎ কোন একটি পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য সমান হবে, প্রত্যেক ক্ষেত্রে। আমি যে পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করি না কেন, 7, এটি থেকে তার পূর্ববর্তী পদ 5 বিয়োগ করলাম, পার্থক্য কত হচ্ছে? 2। প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য সেম থাকবে। এটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারাকে ইংরেজিতে বলা হয় এরিথমেটিক, এরিথমেটিক সিরিজ, এরিথমেটিক সিরিজ। যারা ব্যাংকের জন্য পড়ছেন ইংরেজিতে পড়লে সেখানে দেখবেন এগুলোকে এরিথমেটিক সিরিজ বলা হয়। আর গুণোত্তর ধারা যেটাকে ইংরেজিতে বলা হয় আছে জিওমেট্রিক সিরিজ। এখন এই গুণোত্তর ধারা কাকে বলে সেটা আমরা একটু দেখব। এটা হচ্ছে যে দুইটি পাশাপাশি দুইটি পদের অনুপাত সব সময় সমান হবে। আগের বার ছিল পার্থক্য, আর এখানে হবে হচ্ছে অনুপাত। যেমন আমি যদি একটি ধারা লিখি 2, 4, 8, 16, 32, এরকম ডট ডট চলছে। আমার কাছে যদি এখন জানতে চাওয়া হয় যে এই ধারাটি কোন ধারা হবে, এখানে দেখেন আমরা 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? পার্থক্য 2। এবার 8 থেকে 4 বিয়োগ করলে পার্থক্য কত হয় বলেন তো? 4। তার মানে এখানে 2 হচ্ছে, এখানে 4। তার মানে কি আমাদের পার্থক্য সমান হচ্ছে না, তার মানে কি এই ধারাটি সমান্তর ধারা নয়। যদি সমান্তর ধারা না হয় তাহলে কি হতে পারে? গুণোত্তর ধারা। তো এটি গুণোত্তর ধারা কিনা সেটা আমরা একটু পরীক্ষা করে দেখি। কোন একটি পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে। 4/2 সমান 2। এই পদটিকে যদি আমরা ভাগ করি তার পূর্ববর্তী পদ কত? 4। 9। এবার 16কে ভাগ করি তার পূর্ববর্তী পদ 8 দিয়ে, 8×2 = 16 সমান 2। এবার 32কে ভাগ করি তার পূর্ববর্তী পদ দিয়ে, 32/16 সমান কত আসছে? 2। এবার দেখেন প্রত্যেক ক্ষেত্রে অনুপাত কত আসছে? 2। অর্থাৎ কোন একটি পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে আমরা ভাগ করব। আর এই ভাগফল যদি প্রত্যেক ক্ষেত্রে সমান থাকে তাহলে সেটি হবে কি? গুণোত্তর ধারা। ঠিক আছে। এখন জি স্যার, বুঝেছি। সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্র ছিল গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা একটু
ব্যতিক্রম হবে। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের যে সূত্র পেয়েছিলাম, n তম পদের যে সূত্রটি ছিল, n তম পদ, n তম পদের সমষ্টি একরকম ছিল, আর n তম পদ সমান কি ছিল সমান্তর ধারার ক্ষেত্রে? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ছিল না? আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদ বা r তম পদ যাই লিখি না কেন, গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটা কেমন হবে? গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ সমান a প্লাস, সরি, a ইন্টু n, এখানে আমরা একটা মান ইচ্ছা মতো দিয়ে দিলাম p মাইনাস ওয়ান। আমরা এইভাবে না লিখে আমাদের সূত্র যেভাবে আছে আমরা সেইভাবে এটা প্রকাশ করি, তাহলে সেটা আমাদের সুবিধা হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতকে সাধারণত কিউ দিয়ে প্রকাশ করা হয়। কিউ অনুপাত। আগের বার সাধারণ অন্তর ছিল কত? ডি। সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান ডি। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটি কি হবে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে প্রকাশ করব হচ্ছে আমরা কিউ দিয়ে। এই ক্ষেত্রে আমাদের r তম পদের সূত্র হচ্ছে, r তম পদ, r তম পদের সূত্র হচ্ছে a ইন্টু কিউ টু দি পাওয়ার r মাইনাস ওয়ান, এই হচ্ছে সূত্র। অর্থাৎ কোন একটি গুণোত্তর ধারা, যে গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব, এবং সেক্ষেত্রে r তম পদের সূত্র হবে r তম পদ ইজ ইকুয়াল টু a ইন্টু কিউ পাওয়ার r মাইনাস ওয়ান। এখানে কিউ হচ্ছে সাধারণ অনুপাত, এ হচ্ছে প্রথম পদ, আর আর হচ্ছে তো r তম পদ। তাহলে এটার আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে প্রথমে আমরা যে ধারাটি দেখলাম, দুই, এই যে 2, 4, 8, 16, 32। এখন এই ধারাটির প্রথম পদ কত হবে? এ সমান হচ্ছে টু, সাধারণ অনুপাত, যেটিকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। কিউ সমান কত হবে? 4/2 সমান 2। তাহলে এই ধারাটির আমরা যদি 15তম পদ বের করতে চাই তাহলে কত হবে? 15তম পদ সমান a ইন্টু কিউ টু দি পাওয়ার 15 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এর মান কত? এর মান হচ্ছে টু, আর কিউ এর মান কত পেয়েছি? 2। এবার 2 এর পাওয়ার কত হবে? 14। আচ্ছা, 2 কে 14 দিয়ে 14 বার গুণ করলে যা হবে তার সাথে 2 গুণ করতে হবে, তাহলে এখানে যেটি আসবে সেটি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে? তো এটি তো গেল হচ্ছে r তম পদের ক্ষেত্রে। এখন এর সমষ্টি বের করবো আমরা। সমষ্টি কি হবে? সমষ্টি সমান a ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান। স্যার এখানে এই আপনি যে আমরা যদি যে n টি লিখেছি, এই n হচ্ছে n সংখ্যক পদ। অর্থাৎ কোন একটি গুণোত্তর ধারায় যদি n সংখ্যক পদ থাকে, তাহলে সেই n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান, যেখানে কিউ হচ্ছে সাধারণ অনুপাত, এ হচ্ছে প্রথম পদ, আর n হচ্ছে n তম পদ, যার সমষ্টি আমরা বের করছি। হ্যাঁ, বলেন।
কে যেন একটা প্রশ্ন করতে চাইলেন? স্যার বলতে চাচ্ছিলাম স্যার আপনি যদি আরেকটু উপরে যেতেন, উপরের লাস্টের দিকে একটু বুঝতে পারি নাই তো স্যার, একটু দেখতাম। এখানে আমরা সূত্র লিখেছি, অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হয়ে যায়, সরাসরি সূত্রগুলো হয়তো এরকম ভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের সূত্রটা একটু দুই রকম হতে পারে। আমরা এখানে যে সূত্রটি লিখেছি, এখন আমাদের যে সাধারণ অনুপাত যেটি বের করবো সেই মানটি যদি এক থেকে বড় হয় তাহলে এই সূত্র প্রযোজ্য হবে, আর মানটি যদি এক থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হয় 1 - q। অর্থাৎ আমরা সরাসরি এখানে নেগেটিভ নেব না, ঠিক আছে? যদি ওয়ান বড় হয় তাহলে ওয়ান থেকে সাধারণ অন্তর বিয়োগ করব, আর যদি সাধারণ অনুপাত বড় হয় তাহলে অনুপাত থেকে এক বিয়োগ করবো। এই হচ্ছে সূত্র। আচ্ছা, এবার আমরা দু একটা অঙ্কের অ্যাপ্লিকেশন দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটি প্রশ্ন দেখি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। 2 + 4 + 8 + 16 যোগ ডট 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 ধারাটির কততম পদের মান 128 হবে। আমাদের এখানে উত্তর দেওয়া আছে, এ নাম্বারে 5, বি নাম্বারে 7, সি নাম্বারে 8, ডি নাম্বারে 9। তাহলে এই কততম পদ হবে এটি আমরা জানি না। যদি আমরা ধরি আর তম পদ সমান 128, তাহলে কি হবে? আর তম পদের সূত্র কি ছিল? আর তম পদের সূত্র ছিল a * q⁴ সমান 128। এই ছিল না সূত্র? তো এক্ষেত্রে জি আমাদের স্যার। এর মান কত? এর মান হচ্ছে 2। আমাদের কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2। শেষ পদ, বা যে কোনো একটি পদ থেকে তার আগের পদ দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 4/2 সমান 2। তাহলে এখানে আমাদের কিউ এর মান কত আসছে? 2 আসছে। আমরা এখানে মান বসিয়ে দিই, এর মান 2 ইন্টু কিউ এর মানও 2। এবার আর এর মান তো আমরা জানি না, আর আমাদের বের করতে হবে। r - 1 = কত? 128। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এবার করতে পারি এখানে r - 1 আছে, এখানে এই 2 গুণ আছে না, ডান পাশে যে কি হবে বলেন তো? ভাগ হয়ে যাবে। 6 × 2 = 12, 4 × 2 = 8, 64, তাই না? তাহলে এখানে আমাদের কত থাকছে? r - 1, আর এখানে কত থাকছে? 64। আচ্ছা, আমরা গতকাল সূচকের অধ্যায়ে কিছু অঙ্ক করেছিলাম না? আমরা বলেছিলাম যদি বেজ একই জিনিস হয় তাহলে উভয় পাশ থেকে আমরা বেজ তুলে দিতে পারি, এরকম হয়েছিল না? তো দেখেন, আমরা যদি এখন উভয় পাশে বেজ একই করে দিই, 2 এর পাওয়ার কত করলে 64 হয়? আর 8। তাই করলে না? জি স্যার। 2 × 2 = 2, এভাবে মোট 6 বার গুণ করলে কত হয়? 2 × 2 = 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64, 6। এবার দেখেন উভয় পাশে কি বেজ সেম হয়েছে না? তাহলে আমরা জি বেজ স্যার। তুলে দিতে পারি, লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার। এবার এটা কি হবে? r⁴ সমান সমান 7। মানে আর এর মান কত হবে? 7 হবে।
এটা যদি আমরা শর্টকাট নিয়মে করতে চাই তাহলে ঠিক আগের মতো এই অপশন গুলো দিয়ে আমাদের টেস্ট করে দেখতে হবে এই সূত্রে a ইন্টু কিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এই সূত্রে অপশন গুলো বসিয়ে দিয়ে দেখতে হবে যে কোন মানটা 128 হয়। আমরা যে কোনো একটি অপশনই এখান থেকে টেস্ট করে দেখবো। এ মানে হচ্ছে 2, আমরা কিউ এর মান এখান থেকে কত পাচ্ছি, 2 পাচ্ছি। এবার এখানে যে কোনো অপশন নিয়ে দেখতে হবে। 7 হলে কত হইতো, 7 হলে হতো 2 7 বার গুণ করলে হয় 64, আর 64-র সাথে 2 গুণ করলে হয় 128। ব্যাকওয়ার্ড প্রসেস যেটি। আচ্ছা, আমরা একটি খুব সহজ অঙ্ক দেখি, আশা করি অঙ্কটি আপনারা করতে পারবেন। একটি ধারা দেয়া আছে, ধারাটির সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত, এটি আমাদের অঙ্কটি করে দেখাতে হবে। এই হচ্ছে প্রশ্ন। আমাদের অপশন গুলো দেওয়া আছে এরকম। এই হচ্ছে আমাদের অপশন। এই প্রশ্নটি আমরা কি সলিউশন করতে পারবো। এখানে আছে 1/√5, -1, √5। এই ধারাটির সাধারণ অনুপাত কত, কি হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা সাধারণ অনুপাতের সূত্র কি জানতাম, সাধারণ অনুপাত সমান হচ্ছে কোনো একটি পদ কে ভাগ করতে হবে তার পূর্বের পদ দিয়ে। অর্থাৎ আমরা যদি এই পদটি নিই তাহলে এটিকে ভাগ করব তার পূর্বের পদ দিয়ে। তাহলে √5 কে ভাগ করব কত, -1 দিয়ে। তার মানে কত, -√5। এখন আমরা যদি এই পদটিকে ভাগ করতাম তাহলে কোন পদ দিয়ে ভাগ করতাম, -1 কে ভাগ করতাম 1/√5 দিয়ে। সেটা করলে কি হতো √5 দেখেন, -1 -√5 ভাগ, এরকম হতো না, গুণ করলে সেক্ষেত্রে কি উল্টা হয়ে যেত, এটা জি হচ্ছে স্যার। কি -√5। ঠিক আছে, তো আমরা যেভাবেই করি না কেন রেজাল্ট আসতো -√5। ঠিক আছে। স্যার বুঝি নাই। কোন প্রশ্নটি, এটি? স্যার এটা আমাদের ভাগ এখানে একটি করাটা। ধারা দেয়া আছে। আচ্ছা, ভাগ করাটা বোঝেননি। এখন কথা হচ্ছে যে আমরা যে পদটিকে ভাগ করতে চাচ্ছি সেই পদটি, অর্থাৎ যে কোনো একটি পদ নিয়ে সেটাকে ভাগ করতে হবে কি তার পূর্ববর্তী পদ দিয়ে। আমরা যদি প্রথমে √5 কে ভাগ করতে চাইতাম তাহলে এটিকে ভাগ করব কি তার পূর্ববর্তী পদ, মানে এই পদের আগে যেটি আছে। এই পদের আগে কত আছে, -1। তাহলে √5 কে -1 দিয়ে ভাগ করলে কত হয়, -√5 হয়। 1 দিয়ে ভাগ করলে তো কোনো পরিবর্তন হয় না, কিন্তু নেগেটিভ চিহ্ন দিয়ে ভাগ বা গুণ করলে কি হয়, সেটি নেগেটিভ হয়ে যায়। আর যদি -1 কে ভাগ করতে চাইতাম তাহলে -1 কে ভাগ করতাম কি দিয়ে, তার পূর্ববর্তী পদ। তার পূর্ববর্তী পদ কোনটি, 1/√5। এখন এখান থেকে দ্বিতীয় লাইন করলে কি হতো, -1 ভাগকে যদি আমরা গুণ চিহ্ন করে দিই তাহলে কি হয়, রিভার্স হয়ে যায় না। যেটি হর ছিল সেটি লব হয়ে যায়, আর যেটি লব ছিল সেটি হর হয়ে যায়। এটার মানে কত, -√5। অর্থাৎ আমরা যেভাবেই করি উভয় ক্ষেত্রে কি হবে, -√5 রেজাল্ট আসবে। ঠিক আছে। স্যার এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করেছি?
সাধারণ অনুপাতের সূত্র, গুণোত্তর ধারা সাধারণ অনুপাতের সূত্র কি ছিল? গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতের সূত্র কি ছিল? কোন একটি পদ ভাগ আর পূর্ববর্তী পদ, এই সূত্র অনুযায়ী বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আমরা আর একটি প্রশ্ন দেখি, যে প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, আমাদের ক্লাস ডিউরেশন হয়েছে 1 ঘন্টা 5 মিনিট। আমরা 1 ঘন্টা 20 মিনিট তো ক্লাসটি করতেই পারবো নাকি? না বেশি কষ্ট হয়ে যাবে? না স্যার। যে একটি অঙ্ক করলে শেষ হয়ে যাবে। জি স্যার। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? n এর মান কত? আমাদের এখানে উত্তর দেওয়া আছে। এ অপশনে 4, বি অপশনে 5, সি অপশনে 6 এবং ডি অপশনে 7। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এটার উত্তরটি বের করতে হবে। ব্যাস। আমাদের প্রশ্ন হচ্ছে 2+4+8+16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254, n এর মান কত হবে? এখানে আমাদের প্রথম পদ কত দেয়া আছে? 2। সাধারণ অনুপাত কিউ কত দেয়া আছে? কোন একটি পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখান থেকে যে পদটি নিই না কেন উত্তর সেম আসবে। আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করি 2 হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে কিউ সমান হচ্ছে 4/2 সমান 2। আচ্ছা, এখন আমাদের কিউ এর মান পেয়েছি, যে মানটা কি 1 থেকে বড়। তাহলে n তম পদের সমষ্টি কি আমরা বের করতে পারবো না? n তম পদের জি সমষ্টির সূত্র স্যার। কি ছিল মনে আছে? n তম পদের এ সমষ্টির ইন্টু সূত্র ছিল a ইন্টু, যেহেতু কিউ এর মান বড়, কিউ q⁴n -1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 q মাইনাস 1। কিউ মাইনাস। n তম পদের, জি হ্যাঁ, স্যার। n তম পদের সমষ্টির সূত্র। আর এই সমষ্টির মান কত দেয়া আছে? 254 দেয়া আছে। 200। 254। এবার এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটি বের করব, তাহলেই হয়ে যাবে। আমাদের এর মান কত? 2। তাহলে এখানে আমরা 2 লিখতে পারি। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2। এখানে আমরা লিখতে পারি 2⁻n−1 ডিভাইডেড বাই 2 - 1 ইজ ইকুয়াল টু 254। 54। এখান থেকে লিখতে পারি 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 1। থাকে।
নিচে ওয়ান থাকা না থাকা সমান কথা, তাই না? জি এত স্যার। সমান আমরা লিখতে পারি 2 × 2n - 1 সমান 254। এবার এটা এখানে গুণ আছে, ডান পাশে যে কি হবে, ভাগ হয়ে যাবে। ভালো। 2n জি - স্যার। 1 254 ভাগ 2। 2 একে 2, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 127। তাহলে 27। n - 1 সমান 127। এবার এই ওয়ান ডান পাশে নিয়ে গেলে কি হবে, যোগ হয়ে যাবে। যোগ যোগ মানে 128 কত, হবে। 128। তা 2 এর পাওয়ার কত করলে 128 হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7, 7। 2 পাওয়ার 7। উভয় জি পাশ স্যার। থেকে বেস তুলে দিতে পারি। n অতএব n = n equals 7। 7। আমরা কি বুঝতে পেরেছি? এই প্রশ্নটি কি বুঝতে জি পেরেছি? স্যার। এই অঙ্কটি বুঝতে পারলে আশা করা যায় এই অধ্যায়ে আর কোনো অঙ্কে সমস্যা হবে না। আমরা আরেকটি প্রশ্ন দেখে এই অধ্যায় সম্বন্ধে একটু আলোচনা করব। কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো লিখিত পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের কোনো কোনো ক্ষেত্রে অসীম ধারা থাকতে পারে, সেই অসীম ধারার ক্ষেত্রে আমরা অঙ্কটি কিভাবে করব। অসীম ধারা নির্ণয়ের একটি সূত্র আছে, সেই সূত্রটির মাধ্যমে আমরা একটি অঙ্ক দেখব এখন। এটা ব্যতিক্রম মতো মনে হতে পারে। আমাদের যদি একটি ধারা এরকম থাকে 1 + 1/2 + 1/4 + 1/8 প্লাস ডট 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 ইনফিনিটি, অর্থাৎ এটি একটি অসীম ধারা। এই ধারাটির অসীম পদের সমষ্টি কত? অর্থাৎ এখানে পদ সংখ্যা আছে অসংখ্য। আমরা যদি 1 2 করে গুনতে থাকি, আমাদের জীবন শেষ হয়ে যাবে, তাও গুণা শেষ হবে না। বিষয়টা অনেকটা এরকম যে আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমরা গুণে তাও শেষ করতে পারবো না। এটাই হচ্ছে অসীম ধারা। এই অসীম ধারার আহ সমষ্টি কত হবে, এখানে আমাদের অপশন দেওয়া আছে। এ অপশনে 3 আছে, বি অপশনে 5 আছে, বি অপশনে সি অপশন, বি এর পরে সি অপশনে দেওয়া আছে 2 এবং ডি অপশনে দেওয়া আছে 6। তাহলে এর অসীম পদগুলো যোগ করলে কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমাদের এটি একটি গুণোত্তর ধারা, সেটি আমরা কিভাবে বের করতে হয়, আমরা জানি যে কোনো একটি পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলে যা হবে, প্রত্যেক ক্ষেত্রে যদি সমান হয় তাহলে সেটি হবে হচ্ছে একটি গুণোত্তর ধারা। তো গুরুত্ব আমাদের দেয়। এই ধারাটির পদ কত দেয়া আছে, এর সমান দেয়া আছে হচ্ছে 1। এখন এর সাধারণ অনুপাত কত দেয়া আছে আমরা বের করি। সাধারণ অনুপাত কিউ সমান কত দেয়া আছে, যে কোনো একটি পদকে 1। নিলাম, আমরা আমরা দ্বিতীয় পদ নিই, 1/2, এটাকে ভাগ করব কি প্রথম পদ দিয়ে। 1 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে হাফই থাকবে। তাই? এখন আমাদের এই অসীমতক সমষ্টি বের করতে হবে। এখন দেখেন আমাদের এখানে এই যে কিউ এর যে মানটি পেলাম, এই মানটি কি 1 থেকে বড় না ছোট? ছোট। 1 থেকে কিউ এর ছোট মান 1 স্যার। থেকে ছোট না? 1 থেকে ছোট। জি স্যার। এখন এই
হ্যাঁ, অসীম ধারার সমষ্টির একটি সূত্র আছে। অসীমতক সমষ্টি, এর সমষ্টি সমান হবে হচ্ছে এ ডিভাইডেড বাই 1 - কিউ। যেহেতু এক্ষেত্রে আমাদের কিউ এর মান 1 থেকে ছোট, এই জন্য 1 - কিউ। যদি কিউ এর মান 1 থেকে বড় হতো তাহলে হতো Q - 1। ঠিক আছে, ওই সূত্রটার -1। ধারাবাহিকতা একই থাকবে। ওকে, এখানে আমাদের এর মান কত পেয়েছি? 1। এখানে 1 থাকছে, আর এখানে কিউ এর মান কত? হাফ, -হাফ। 1 থেকে হাফ বিয়োগ করলে কত থাকে? হাফ থাকে। তাহলে ওয়ান হাফ বাই থাকে। হাফ এটা সমান কত হবে? 1 কে হাফ দিয়ে গুণ করলে, ভাগ করলে কি হয়? চিহ্ন চেঞ্জ করলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে না? 2 হবে। জি স্যার। অপশন আমাদের সি হবে। এই অসীমতক সমষ্টির অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় আসে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষাগুলোতে খুব আসে। এই ধরনের বেশ কিছু অঙ্ক আপনারা দেখবেন, যার কাছে যে বই আছে সেই বই প্র্যাকটিসে এই অঙ্কগুলো পেয়ে যাবেন। এগুলো প্রায় পরীক্ষায় আসে। আচ্ছা, আরেকটি অঙ্ক আমরা এখন দেখি, যে অঙ্কটি আহ প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় বহুবার পরীক্ষায় এসেছে। এরকম একটি প্রশ্ন আমরা দেখি এখন। 9 + 7 + 5 ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল। n সংখ্যক পদের যোগফল -144 হলে n = হোয়াট? আমরা যখন 9 10-এ পড়তাম তখন এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসতো, বোর্ড পরীক্ষায়। আমাদের সময় তো আমরা বোর্ড পরীক্ষা 100 মার্কের লিখিত অঙ্কের পরীক্ষা দিয়েছি, 2007 সালের কথা। তখন এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসতো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এবং এটি এখন চাকরির পরীক্ষায় দেখবেন বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। আমাদের অপশন গুলো দেওয়া আছে এরকম। আচ্ছা, বিথি বলেন তো এটি কোন ধারা? আমাদের এটি যে অঙ্কটি দেওয়া সমান্তর। আছে এটি কোন ধারা হবে? এটি সমান্তর ধারা না? সমান্তর। হুম, এটি সমান্তর ধারা। সমান্তর। আরো বি আছেন? জি স্যার, এটা সমান্তর ধারা স্যার। সমান্তর অন্তর ধারা আমরা কি করে বুঝলাম? স্যার, এখানে আমরা পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করে -2 হচ্ছে, এবং পরবর্তীতে তাই সম হুম অন্তর হুম হচ্ছে স্যার। প্রত্যেক ক্ষেত্রে আমাদের অন্তরটা সমান হচ্ছে, এই জন্য এটি একটি সমান্তর ধারা হবে। ঠিক আছে, তো এই ধারার আমাদের প্রথম পদ কত দেয়া আছে? 9। 9। আমাদের ডি সমান কত আছে? ডি কত হবে বলেন তো কেউ একজন? -2। -2 -2 হবে, ইয়েস। এখানে সবাই ভুল করে, ভাবে যে আসলে এটা -2 কিভাবে হবে। দেখা যাচ্ছে +2 দিয়ে অঙ্ক করলো, ফাইনাল ইয়ার অঙ্ক মিলাতে পারলো না। এটি লিখিত পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, 7 - 9 = -2। তাহলে শর্তানুসারে কি হবে? আমাদের এখানে n সংখ্যক পদের যোগফল কত দেয়া আছে? -144। -144। এর মান কত আছে? 9 প্লাস n এর মান কি আমরা জানি? আমাদের না এখানে স্যার। কি বের করতে বলেছে? n সংখ্যক পদের মান বের করতে বলেছে, যেখানে n সমান হোয়াট এটি বের করতে হবে, তাই না?
এন এর মানটা আমরা বের করবো, এই জন্য জানি না। ডি এর মান কত? -2। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটি ক্যালকুলেশনে ভুল করি, দেখা যাচ্ছে অঙ্কটি ঠিকই বুঝতে পারি। এখানে এই মাইনাসটা আমরা যদি এইভাবে রেখে দিই, পরের লাইনে যে কি হবে, মনে হবে এটা বিয়োগ আকারে আছে। এটা কি করতে হবে? ব্র্যাকেটে ক্লোজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। -144, এখানে +9 ছিল, ডান পাশে যে কি হবে? -9 হবে, তাই না? এখানে কত হবে? 9 আছে 13, 3, -153 হবে না? জি স্যার। এবার এখানে -2 আছে, গুণ আকারে ডান পাশে যে কি হবে? ভাগ হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল। আমরা কি এখানে ভাগ করতে পারবো? ফ্রাকশন হয়ে যায়, তাই না? কিন্তু আমরা কি রেজাল্টে পৌঁছতে পারবো? স্যার ভগ্নাংশ চলে আসছে। তার ভগ্নাংশ চলে আসবে এটা। ওটা কিন্তু ভগ্নাংশ চলে আসে, তাই না? 7 দুগুণ 14, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে? 73.5। আমাদের কি কোনো উত্তর আসছে? আচ্ছা, না স্যার। এখানে দেখেন n সংখ্যক পদের যোগফল দেয়া আছে, কিন্তু আমরা এখানে কি লিখেছি? n সংখ্যক পদ সমান কত তাই লিখেছি। জি স্যার। তাহলে কি আমাদের সূত্রটা একটু ভুল হয়েছে না? স্যার তাহলে প্রশ্নটা একবার বুঝিয়ে দিয়েন স্যার আমাদের। এখানে বলা হয়েছে যে এটি ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল 144 দেয়া আছে, n এর মান কত এটি আমাদের বের করতে হবে। আমাদের তো জি এখানে স্যার, n এটা সংখ্যক পদের সমস্ত তো। যোগফল দেয়া আছে, n তম পদের যোগফল দেয়া আছে, কিন্তু আমরা এখানে কি লিখেছি? আমরা তো এখানে লিখে দিলাম হচ্ছে n তম পদের সূত্র। আমাদের তো আসলে n তম পদ দেয়া নেই, আমাদের দেয়া আছে n তম পদের যোগফলের সূত্র। তার মানে কি এই সূত্রটি আমাদের এখানে প্রয়োজন নাই। আমাদের n তম পদ আসলে চাচ্ছে না, আমাদের এখানে চাচ্ছে যোগফল। যে যোগফলের সূত্রটি কি ছিল? n সংখ্যক পদের যোগফলের সূত্র ছিল n/2, 2a + n-1 * d। এইটি ছিল আমাদের সূত্র। এই সূত্রে আমাদের মান বসিয়ে অ্যান্সারটি বের করতে হবে। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে এত সমান কি হবে? -144 হবে না? আমাদের প্রথম পদ কত ছিল? 9, আর সাধারণ অন্তর হচ্ছে -2। 9 যোগ -2 -1 -2 -144। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি এবার? আগেরবার আমরা ভুল সূত্র অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? আমাদের n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে এরকম, n তম পদের যোগফল, n তম পদের যোগফল সমান n/2, 2a + n-1 * d। আর শর্তানুসারে আমাদের কি বলা আছে? n তম পদের যোগফল কত? -144। তাহলে শর্তানুসারে আমরা এত সমান কি লিখতে পারি? 144। এবার এখানে মানগুলো ইনপুট করব। আমরা তো n এর মান জানি না, বের করতে হবে n/2। এখানে সূত্রের 2, এ হচ্ছে প্রথম পদ যার মান দেয়া আছে 9, প্লাস n এর মান জানি না, বের করতে হবে n-1 * d এর মান হচ্ছে -2 = -144।
44। আচ্ছা, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমাদের এন এর মান বের হবে, দুইটি মান বের হবে। একটি মান হবে এন সমান 18, আর একটি মান হবে হচ্ছে এন সমান -8। -8, এই -8টি ভাই আমার গ্রহণযোগ্য তো হবে না, 14 এই আর জন্য 10 এসেছে গ্রহণযোগ্য ভাই। হবে না, কারণ পদ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। আপনাদের হিসেব করে কত আসছে? 14 এসেছে অ্যান্সার। অ্যান্সার 14 এসেছে, জি। কিন্তু এটা হিসেব করলে তো আসার কথা 18। বোধহয় ভুল হচ্ছে, একটু দেখেন তো। ভাই এসেছে, সমীকরণটা এসেছে এন স্কোয়ার মাইনাস 10n মাইনাস 140। হ্যাঁ, এন স্কোয়ার -10n হ্যাঁ -144। জি। 18 আর 8 গুণ করলে কত হয়? 144 হয়। ও সরি ভাই, দেখেন সরি আপনার এখানে বোধহয় ভাই, একটু আমি ভুল হচ্ছে, ঠিক 140 আছে। ভাবছি। জি এটা জি। 144, ঠিক আছে। এখান থেকে ফাইনালি জি আমাদের দুইটা মান আসবে, একটা হচ্ছে এন সমান 18 আর একটা হচ্ছে এন সমান -8। কিন্তু স্যার, পদ সংখ্যা কখনো মাইনাস হতে পারে না। স্যার ক্যালকুলেশনটা করে দিলে ভালো হতো স্যার। ক্যালকুলেশন করে দেবো, ওকে, জি স্যার, একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে। 9 × 2 = 18 প্লাস, আমরা কি এটা গুণ করে দিতে পারি? এখানে যদি গুণ করি তাহলে কত হবে? -2n, তাই না? মাইনাস মাইনাসে +2, -144 n/2। এখান থেকে আমরা প্লাস মাইনাসে মাইনাস তুলে দিই, 18 -2n +2 -144। পরের লাইনে কত হবে? n/2, 18 আর 2 কত হয়? 20 হয়, -2n -144। পরের লাইনে আমরা এখানে করতে পারি, দেখেন আমাদের এখানে n/2 আছে, আমরা যদি এখান থেকে 2 কমন নিই তাহলে কত হয়? 10 - n, তাই না? 2 কেটে যায়, 144 থাকে। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কত থাকছে? n n ইন্টু in 10 মাইনাস 10 n 10 -144, তাই না? এবার জি আমরা স্যার। গুণ করি, 10 10 n in minus মাইনাস n স্কোয়ার 10 সমান -144। এবার এটাকে একটু সাজিয়ে লিখি, প্রথমে -n² লিখলাম, প্লাস plus 10n 10 মাইনাস, plus বাম পাশে নিয়ে আসলাম, হয়ে গেল প্লাস 144 সমান plus 0। এবার এখান থেকে যদি আমরা এটা মাইনাস কমন নিই তাহলে কি হয় দেখেন তো। square minus 10 n minus 41 এরকম equals হয় না? 0 জি স্যার। হ্যাঁ, এবার এই মাইনাসটা আমরা ডান পাশে দিয়ে দিলাম, এটা মাইনাস দিয়ে 0 কে ভাগ করলে কত হবে? 0 হয়ে যাবে ডান পাশে যে, ব্যাস। তাহলে আলটিমেটলি থাকলো আমাদের এত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা কিভাবে ভাঙবো। এটা ভাঙার নিয়ম ছিল যে আমরা এই সংখ্যাটাকে এমন ভাবে যোগ বিয়োগ করব যাতে 10 থাকে এবং গুণ করলে 144 হয়। তাহলে এটার নিয়ম হচ্ছে যে বড় সংখ্যা থাকলে সেটাকে প্রথমে আমরা একটু লসাগু আকারে ভেঙে নিই, দেখি কত দাঁড়ায়। এটা আমি দেখাচ্ছি এই কারণে যে এটা অনেকের কাছে নিয়মটি জানার হতে পারে। অনেকে হয়তো আমরা জানি না যে বড় মিডল থাকলে কিভাবে করতে হয়। তাহলে এখন দেখেন যে যোগ বিয়োগ করলে কোথায় যে 10 হতে পারে। 3 × 2 = 6, 6 × 2 = 12, এখানে মনে হতে পারে 2 × 4, 4 × 8, 8 × 16, 3 × 3 = 9। না, এরকম হয় না। তার মানে এখান থেকে হতে পারে 3 × 3 = 9, 9 × 2 = 18,
এবার 2 × 6 4 × 8। আচ্ছা এখন দেখেন 3 × 9 9 × 2 = 18, 2 × 6 4 × 8, এখানে 8 আর এখানে 18। 18 আর 8 গুণ করলে কত হয়? 144 হয়। আর 18 থেকে 8 বাদ দিলে কত হয়? 10 হয়। তার মানে আমাদের এটার সাথে ম্যাচ করে। তার মানে আমরা এখানে লিখতে পারি এরকম, n² বিয়োগ 18n প্লাস 8n মাইনাস 144, এরকম লিখতে পারি। -18n প্লাস 8n যোগ বিয়োগ করলে থাকে কত? -10n থাকে। তাহলে এখান থেকে এবার আমরা n কমন নিই, n-18 প্লাস 8 কমন নিলে n-18 সমান 0। এবার এখান থেকে n-18 কমন নিই, থাকবে কত? এখানে একটা n থাকে প্লাস 8 থাকে সমান 0। সুতরাং কি হবে? দুইটি সংখ্যার গুণফল সমান যদি 0 হয়, তাহলে এই সংখ্যার প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে কি হবে? 0 হবে, তাই না? n-18 সমান 0, অতএব n সমান 18। অথবা n প্লাস 8 সমান 0, অতএব n সমান -8। কিন্তু পদ সংখ্যা মাইনাস হওয়া সম্ভব না, এই জন্যই ইহা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়, তাহলে উত্তর হবে n সমান 18। ঠিক আছে, যেটি আমাদের অপশন ডি এর সাথে ম্যাচ করে। ওকে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে বা জানার আছে কিছু? তাকে প্রশ্ন করি। হ্যাঁ, 1³ + 2³ + 3³ একটা ম্যাথ ছিল, ওইটাতে একটু প্রবলেম আছে আমার আগে। প্রশ্নটি এমন ছিল, 1³ প্লাস 2³ টু প্লাস কিউব প্লাস 3³ প্লাস ডট প্লাস ডট ডট প্লাস ডট এন ডট কিউব। n³ ইজ ইকুয়াল টু হোয়াট? এর সূত্র হচ্ছে n ইন্টু n+1 জি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এই ম্যাথের ক্যালকুলেশনটা আমি ভুল করছি, যেটা অর্থাৎ 20 স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এরকম, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের এখানে 10 জি না ভাইয়া। হয়ে n না হয়ে এখানে যদি আমাদের 10 হতো, তাহলে এর মান কত হতো? এর মানে হচ্ছে এখানে 10, 10 ইন্টু 10+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণ 10, এখানে 5 থাকছে আর এখানে কত? 11। তাহলে 5×11 = 55 স্কোয়ার। এটা গুণ করলে যা হতো সেটি হতো এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন জি আছে? ভাইয়া। ভাইয়া 10 × 11, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। এই যে n+1, 10 আর 1 11, জি ভাইয়া 11 আর বুঝতে এখানে পারছি। 5, 5×11 = 55। জি আচ্ছা, আমরা একটা পরীক্ষা নিতে পারি বোধহয়, তাই না? জি স্যার। মোটামুটি জি আমরা ভাইয়া। আহ, আগামী ক্লাসেই হয়তো শেষ করে দিতে পারবো। সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যা এবং সম্ভাব্যতা, এটি একটি ক্লাসে শেষ করে দেওয়া যাবে। তাহলে আমাদের জ্যামিতি বাদে মোটামুটি বীজগণিত এবং পাটিগণিত অঙ্কের সবগুলো শেষ হয়ে যায়। এরপরে আমরা একটা পরীক্ষা নিতে পারি। আমরা পরীক্ষাটা নিতে পারি আগামী বৃহস্পতিবার। আমরা একটা ট্যুরে যাচ্ছি, ফ্যামিলি ট্যুর। বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন ক্লাস হবে না। তার মানে কাল ক্লাসের পরে আপনারা বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন বাসায় প্র্যাকটিস করে আহ রবিবারে যেহেতু আমরা আসবো, রবিবারেও হবে না, রবিবার প্র্যাকটিস করে সোমবারের দিন আমরা একটা পরীক্ষার আয়োজন করে দিতে পারি। সোমবারে, নেক্সট সোমবারে কয় তারিখ হচ্ছে?
স্যার 23 তারিখ। 23 তারিখ, আমরা 23 তারিখে একটা পরীক্ষার আচ্ছা, একটা 23 আয়োজন তারিখে করতে মনে পারি। হয়। মানে এ পর্যন্ত বীজগণিত এবং পাটিগণিত যা করা হয়েছে তার উপরে পরীক্ষা